নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রীরা, আজ আমরা কম্পিউটারের প্রধান অংশ সিপিইউ সম্পর্কে জানব। সিপিইউ কি, কিভাবে কাজ করে তা আমরা জানব। সিপিইউ মূলত মনিটরের, দেখো কম্পিউটারের পাশে, যে কম্পিউটার সিস্টেমের পাশে সিপিইউ যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল হলো যে সিপিইউ ক্যাবিনেট বলা হয়। এই ক্যাবিনেটটি অনেক প্লাস্টিক অথবা মেটাল শিটের হতে পারে। সিপিইউ ক্যাবিনেটের মধ্যেই আসলে এই ক্যাবিনেটটার মধ্যেই থাকে সিপিইউ। আমরা কিবোর্ড মাউস দিয়ে যে ডেটা ইনপুট করি তা এই ক্যাবিনেটের মধ্যে থাকা সিপিইউর মধ্যে প্রসেস হয়ে থাকে, তারপর ওটা মনিটরে ডিসপ্লে হয়ে থাকে। আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখো সিপিইউ কিভাবে কাজ করে, এবার সেটাই আমরা জানব। সিপিইউর মধ্যে দেখো ক্যাবিনেটের মধ্যে থাকে এরকম একটা মাইক্রো প্রসেসর। তার আবার কতগুলো ভাগ আছে, যেমন কন্ট্রোল ইউনিট, যাকে শর্টে সিইউ বলে, অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা এএলইউ বলে, আর থাকে রেজিস্টার। অ্যাকচুয়াল ইনপুট ডিভাইস থেকে অর্থাৎ কিবোর্ড মাউস থ্রু যে ডেটা আমরা কম্পিউটারে পাঠাই তা সেটা এই তিনটে ইউনিটে গিয়ে ফার্স্ট কাজটা হয়। এখান থেকে যেটা ডেটা পাঠাই সেটা কন্ট্রোল ইউনিটের মধ্যে যায়, অর্থাৎ সিগন্যাল পাস হয়। কন্ট্রোল ইউনিটের কাজ হলো এই বিষয়টাকে কন্ট্রোল করা এবং থ্রু আউটপুট রেজাল্ট অনুযায়ী এই কন্ট্রোল ইউনিট তথ্য আদান প্রদান করে থাকে। কন্ট্রোল ইউনিট কোনো কিছু সঞ্চয় করে রাখে না, শুধুমাত্র এই সিগন্যালটা রিসিভ করে এবং তার আউটপুট পর্যন্ত কন্ট্রোল ইউনিট কাজটা করে। এটা গেল কন্ট্রোল ইউনিটের কাজ। এবার আসছি অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে মেন পার্ট, যেখানে মাইক্রো প্রসেসরের কাজগুলো হয়ে থাকে। এখানে লেখাই আছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক মানে যেগুলো কম্পিউটারে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ হিসেবের কাজগুলো করে থাকি, নানান রকম জটিল সমস্যার সমাধান এই অ্যারিথমেটিক ইউনিটটার মধ্যে কাজ হয়ে থাকে। লজিক পার্ট হলো, লজিক পার্টটার মধ্যে যখন কম্পিউটারের কাজগুলোর মধ্যে কোনো তুলনামূলক বিচার বা বাছাই করা, অর্থাৎ সিলেক্ট করা, বা ধরুন বাছাই করা হয়, সিলেক্ট করা হয়, রেজাল্ট দেখানোর সময় সে মানে এই লজিক পার্টটা কাজ করে। এরপর আসছি রেজিস্টার। রেজিস্টার কাজটা হলো কন্ট্রোল ইউনিট থেকে যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আসা সিগন্যালগুলো সেগুলো রেজিস্টার করা হয়, রেজিস্টার ইউনিটের কাজ। এরপর সেটা কি হয়, প্রসেস হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। তারপর সেই রেজিস্টার আপ টু সঞ্চয় করে রাখে একদম আউটপুট রেজাল্ট অনুযায়ী। যতক্ষণ না ইনপুটের কাজটা প্রসেস হয়ে আউটপুটের রেজাল্ট আউট হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত তথ্যকে সঞ্চিত করে রাখে এই রেজিস্টার ইউনিট। দেন এখানে রয়েছে প্রাইমারি স্টোরেজ, মেন মেমোরি, যেটা সিপিইউর মধ্যেই থাকে। প্রাইমারি মেমোরি হলো প্রথমে যে তথ্য নিয়ে জমা হচ্ছে সেটা প্রাইমারি মেমোরির মধ্যেই জমা হয়ে থাকে। প্রাইমারি মেমোরির আবার দু রকম ভাগ আছে, আমি আসছি পরের স্লাইডে বলবো। প্রাইমারি মেমোরির মধ্যে রয়েছে র্যাম এবং রম। র্যাম রমের সাহায্যে তথ্য এখানে সঞ্চিত হয়। র্যাম কোনো তথ্য সঞ্চয় রাখে না, বিদ্যুৎ সংযোগ থাকাকালীন র্যামের কাজ চলে, তারপর র্যামের তথ্য মুছে যায় আর রমে তথ্য সঞ্চিত থাকে। তারপর আসছে সেকেন্ডারি স্টোরেজ। আমরা যেমন সব কিছু মনে রাখার চেষ্টা করি, আমাদের মেমোরিতে সেগুলো সঞ্চিত থাকে, সেরকম কম্পিউটারেরও মেমোরি থাকে, যেখানে আমরা নানান রকম ডকুমেন্ট, ভিডিও, গান, ইমেজ সব কিছু আমরা যে সেভ করে রেখে দিই সেটা এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যেই সঞ্চিত থাকে। নেক্সট
এটা দেখো একটা কম্পিউটার ক্যাবিনেটের ইন্টারনাল পার্টস নিয়ে বলা হয়েছে। এটা একটা কম্পিউটার ক্যাবিনেটের খোলা অংশ, যেখানে দেখা যাচ্ছে সবথেকে প্রধান অংশ হলো মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যেও অনেকগুলো অংশ থাকে। প্রধানতম অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর। এটা একটা সিলিকন চিপ। সমস্ত কাজ, কম্পিউটারের যাবতীয় প্রসেস এই মাইক্রোপ্রসেসরের মধ্যেই হয়ে থাকে। আচ্ছা, রয়েছে এসএমপিএস। এটা সম্পর্কে পরেই বলছি। এসএমপিএস থাকছে, এটা পাওয়ার লাইনটাকে কন্ট্রোল করছে। নেক্সট এখানে রয়েছে র্যাম, রম সব কিছু, আর হার্ড ডিস্ক, তারপরে রয়েছে বাস। তো এই হলো, আরও কিছু অংশ রয়েছে, সেগুলো এখন এই ভিডিওতে আলোচনা করছি না। নেক্সট দেখো, মাদারবোর্ডের আরেকটি ছবিও আমি এখানে রেখেছি। ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে মাইক্রোপ্রসেসর রয়েছে। এখানে একটি ফ্যানের মতো লাগানো থাকে, যেটা মাইক্রোপ্রসেসরটাকে ঠান্ডা রাখে। এছাড়া রয়েছে র্যাম, রম সব কিছুই মাদারবোর্ডটাতেও দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসছি এসএমপিএস। এসএমপিএস এর একটা ফুল ফর্ম আছে, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস এর কাজটা কি না, এসএমপিএস এর কাজ হলো আমরা যা কারেন্ট ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট। সেটা কম্পিউটারের সিপিইউতে যে এসএমপিএস থাকে, এসি কারেন্টটাকে অ্যাবজর্ব করে সেটা ডিসি কারেন্টে কনভার্ট করে দেয়। হ্যাঁ, পাওয়ার লাইনটাকে কন্ট্রোল করে রাখে। এটাই এসএমপিএস এর কাজ। নেক্সট আসছি মাইক্রোপ্রসেসর। এখানেও দেওয়া আছে মাইক্রোপ্রসেসরের কাজের কন্ট্রোল ইউনিট, রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে, মেমোরি ইউনিট, এগুলো আমি ডিসকাস করেছি। তো এখানে রয়েছে কতগুলো মাইক্রোপ্রসেসরের এক্সাম্পল হিসেবে রয়েছে ইন্টেল কোর i7, i3 হয়, i5 হয়, পেন্টিয়াম 4, এরকম আরও অনেক রকম মাইক্রোপ্রসেসর পাওয়া যায় বাজারে। নেক্সট এইটা রয়েছে দেখুন, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা র্যাম বলি। পাশাপাশি রম, রিড অনলি মেমোরিও রয়েছে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো কম্পিউটারে যখন আমরা অন করছি, যখন ডেটা তথ্য দিচ্ছি, তখন সেটা থ্রু কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট হয়ে এটা কিন্তু প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হচ্ছে। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম হলো যে কম্পিউটার অন থাকাকালীন যে কাজগুলো চলছে। কম্পিউটার যদি আমি বন্ধ করে দিই অথবা যদি পাওয়ার লাইন অফ হয়ে যায়, তখন র্যামের তথ্য মুছে যায়। র্যামের কাজটা ততক্ষণই চলে যতক্ষণ কম্পিউটারটা অন থাকছে। সেই জন্যে র্যামকে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরিও বলা হয়ে থাকে। এবার আসছি রিড অনলি মেমোরি, মানে রম। রমের তথ্য কিন্তু মুছে যায় না, রমের তথ্য স্থায়ীভাবে থাকে এবং রম সঞ্চিত থাকে বলে একে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। রম আবার অনেক রকম ভাগ আছে, যেমন পি রম, ইপি রম, ইপি রম, বিভিন্ন রকম রমের কিন্তু ভাগ আছে। এরপর আসছি কম্পিউটারের হার্ড ডিস্ক সম্পর্কে। কম্পিউটারের মধ্যে এই হার্ড ডিস্কটি সেট করা থাকে। আমরা দেখেছি মাদারবোর্ডের পাশে সিপিইউ ক্যাবিনেটের মধ্যে হার্ড ডিস্কটা থাকে, যার সঞ্চয় ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এটি একটি ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দেওয়া অনেকগুলি পাতলা শক্ত ধাতু দিয়ে তৈরি, দেখুন একটা বৃত্তাকার চাকতির মতন দেখতে। এর ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও আমরা এক্সটার্নাল হার্ড ডিস্কও ব্যবহার করতে পারি। এটা তো কম্পিউটারে সেট করা থাকে, বাট বাইরে থেকেও আমরা ইউএসবি পোর্ট, যেগুলো কম্পিউটার ক্যাবিনেটের মধ্যে সিপিইউ ক্যাবিনেটে থাকে, তাতে আমরা এই এক্সটার্নাল হার্ড ডিস্কটা ব্যবহার করতে পারি। আমার এটা তো সেকেন্ড পার্ট ভিডিও রয়েছে এর, যারা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো, পূর্ববর্তী আরেকটা পার্ট আছে
যেখানে আমি কম্পিউটারের বিভিন্ন অংশ সম্পর্কে ডিটেলস বলেছি। সেটা যদি কারোর মনে হয় আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এরপর আসছি ফ্লপি ডিস্ক। এখানে 3 ধরনের ডিস্ক ড্রাইভ ব্যবহার হচ্ছে। এগুলো সবই এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক ছাড়া এগুলো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস বলে। ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি আর ফ্ল্যাশ ড্রাইভ। ফ্লপি ডিস্কটা অনেক আগে ব্যবহার হতো। এটা একটি পোর্টেবল স্থায়ী সঞ্চয় মেমোরি। এটি 1972 সালে IBM কোম্পানি প্রথম ফ্লপি ডিস্কটি চালু করেছিল। এটাও ফ্লপি ডিস্কে রাখা অনেকটা কম খরচ হতো, কিন্তু তথ্য খুব বেশি সঞ্চয় করা যেত না। আর ফ্লপি ডিস্কে প্রায় 2 ধরনের ফ্লপি ডিস্ক পাওয়া যেত, 5.2 ইঞ্চি আর 3.5 ইঞ্চি মতন। কিন্তু এর একটু সমস্যা আছে যে এগুলোতে অনেক বেশি দিন পর্যন্ত তথ্য ধরে রাখা সম্ভব হয় না। সেগুলো খুবই এবং ধারণ ক্ষমতাও খুব কম, আর ভাইরাসও ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তারপরে আসছি সিডি ডিভিডি সম্পর্কে বলতে। সিডি হলো, এখানে সিডি RW লেখা, রিটেবল সিডি এটা। আর একটা আছে নন রিটেবল সিডিও আছে। নন রিটেবল সিডিগুলোতে তথ্য একবার সঞ্চয় করলে সেটা মুছে ফেলা যায় না, শুধুমাত্র তথ্য পড়াই যায়। আর সিডি রিটেবল সিডি হলো যে তথ্য আমরা সঞ্চয় করলাম, আবার পুনরায় মুছে দিয়ে আবার নতুন করে তথ্য সঞ্চয় করতে পারি। এরপর আসছি ডিভিডি। ডিভিডির একটা ফুল ফর্ম আছে, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এটি যদি কোনো অনেক বেশি বড় কোনো গেম বা সিনেমা বা সফটওয়্যার ইত্যাদি যদি সঞ্চিত করতে হয়, তাহলে আমরা ডিভিডি ব্যবহার করতে পারি। অবশ্যই কম্পিউটারের CPU ক্যাবিনেটে এই ডিস্ক ড্রাইভগুলো থাকতে হবে। ফ্লপি ডিস্ক ড্রাইভও থাকতে হবে, যদি সিডি ডিভিডি ইউজ করি তারও ডিস্ক ড্রাইভটা থাকতে হবে। নেক্সট লাস্ট যেটা রয়েছে ফ্ল্যাশ ড্রাইভ, যেটা নাকি আমরা পেন ড্রাইভ বলেই চিনি। ফ্ল্যাশ ড্রাইভ এই জন্য বলা, এর মধ্যে একটি ফ্ল্যাশ সিস্টেম করা থাকে, যাতে করে আমরা পেন ড্রাইভে এখন অনেক ইজি যে আমরা তথ্য সঞ্চয় রাখছি, আবার ডিলিট করে দিয়ে আবার নতুন তথ্য সঞ্চয় করে রাখতে পারছি, তাই এটাকে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং যা কমেন্টস হয় সেটাও দেবেন এবং শেয়ারও করবেন অন্যদের মধ্যে। থ্যাংক ইউ।